মামদানির জয়ে রাগে ফুঁসছেন ট্রাম্প, দিলেন ফেডারেল তহবিল বন্ধের হুমকি। অচল হবার পথে আমেরিকা, বেতন না পাওয়ায় চাকরি ছাড়ার হিড়িক। যুক্তরাষ্ট্রের শাটডাউনের ভয়ঙ্কর প্রভাব, লজ্জা ভুলে খাবারের লাইনে ফেডারেল কর্মীরা। রক্তে ঢেকে আছে সুদান, আরএফএসের হামলায় আল ফাশের এখন লাশের শহর। 2 বছর ধরে যুদ্ধ করেও টার্গেটে পৌঁছাতে পারেনি ইসরায়েল, জানান হামাস নেতা খলিল আল হাইয়া। ফাঁস হওয়া ভিডিওতে কাঁপছে ইসরায়েল, আটক 2 সেনা অফিসার। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় লাখো ইহুদি। ফুরিয়ে আসছে মাদুরোর দিন, ট্রাম্পের মন্তব্যে বাড়ছে বৈশ্বিক উত্তেজনা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি সুপ্তি রায়। নিউ ইয়র্কে বদলে গেল ইতিহাসের গতিপথ। এক তরুণ দক্ষিণ এশীয় রাজনীতিকের হাতে এখন বিশ্বের অন্যতম ব্যস্ত শহরের নেতৃত্ব। মাত্র 34 বছর বয়সে জোহরান মামদানি হয়েছেন শহরটির প্রথম মুসলিম মেয়র। তবে তার এই জয় শুধু নতুন প্রজন্মের স্বপ্নের প্রতিফলন নয়, বরং এই সাফল্যের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। নিউ ইয়র্কে চলছে ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। কোটি মানুষের শহর, যেটি একসময় ছিল বৈচিত্র্য আর স্বাধীনতার প্রতীক, এখন সেখানে যাচ্ছে নতুন এক রাজনৈতিক ঝড়ের আভাস। আর এর মূলে একটাই নাম, জোহরান মামদানি, এক তরুণ যিনি ট্রাম্পের শঙ্কাকে সত্যি করে ঠিকই বসছেন এবার নিউ ইয়র্কের মেয়রের মসনদে, যিনি দক্ষিণ এশীয় ও মুসলিম বংশোদ্ভূত প্রথম রাজনীতিক হিসেবে জয় করেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের এই পদ। কিন্তু এই জয় যেন এক অঘোষিত যুদ্ধের সূচনা। ভোটের ঠিক আগের রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে যেন ঘি ঢেলে দেন এই আগুনে। আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়ে তিনি বলেন, মামদানি জিতলে নিউ ইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন। তার দাবি, একজন কমিউনিস্টের নেতৃত্বে শহরের কোনো সফলতা সম্ভব নয়। এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম ও সোশ্যাল প্ল্যাটফর্মে। ট্রাম্পের নিজস্ব ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়, তবে আমি প্রয়োজনীয় ন্যূনতম অর্থ ছাড়া আর কোনো ফেডারেল তহবিল দেব না। একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের সফলতার কোনো সম্ভাবনা নেই। আর এই বক্তব্যের মধ্যেই লুকিয়েছিল এক রাজনৈতিক হুঁশিয়ারি, যা কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো শহরের অর্থনীতিকেও দিয়েছে কাঁপিয়ে। কারণ নিউ ইয়র্কের শহর পরিচালনা অনেকটাই নির্ভর করে ফেডারেল তহবিলের উপর। শুধু 2026 অর্থ বছরেই এই শহরটির প্রয়োজন $7.4 বিলিয়ন, যা মোট বাজেটের প্রায় 6%। হাউজিং, পরিবহন, সামাজিক সেবা সবখানেই রয়েছে এই অর্থের প্রভাব। কিন্তু মার্কিন সংবিধান বলছে এই তহবিল বন্ধ করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই। অর্থ বন্টনের পুরো দায়িত্ব কংগ্রেসের। 1974 সালের ইম্পাউন্ডমেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট কেবল 45 দিন পর্যন্ত অর্থ আটকে রাখতে পারেন, তবে তাও কংগ্রেসের অনুমোদন ছাড়া নয়। অর্থাৎ ট্রাম্পের ঘোষণা যতই শক্তিশালী শোনাক, তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। তবে এখানে রাজনৈতিক বাস্তবতা একেবারে অন্যরকম। কংগ্রেসে বর্তমানে রয়েছে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা, আর সেখানেই ট্রাম্পের সবচেয়ে বড় ভরসা। সিনেটে রিপাবলিকানদের আসন 53টি আর ডেমোক্র্যাটদের 47টি। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের 220টি ও ডেমোক্র্যাটদের 212টি আসন। এর আগেও ট্রাম্প প্রশাসন স্থগিত করেছিল নিউ ইয়র্কের তহবিল, যা শহরের পুলিশ ও পরিবহন বিভাগে ফেলেছিল প্রভাব। এবার সেই আশঙ্কাই দেখা দিচ্ছে আরো বড় আকারে। যুক্তরাষ্ট্রের সরকারি চাকরির অচলাবস্থা পেয়েছে নতুন মাত্রা। 35 দিনের বেশি সময় ধরে চলা এই স্থবিরতায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিমান চলাচল ব্যবস্থা। বেতন না পেয়ে চাকরি ছাড়ছেন বিমানবন্দরের কর্মকর্তারা। থেমে আছে বহু ফ্লাইট, যেন এক নীরব সংকটে দাঁড়িয়ে আছে আধুনিক আমেরিকা। যুক্তরাষ্ট্রের বেহাল দশা, এবার বেতন না পেয়ে চাকরি ছাড়ছেন বিমানবন্দরের কর্মকর্তারা। রাতের আকাশে নিস্তব্ধতা, রানওয়েতে থেমে আছে বিমান, কন্ট্রোল টাওয়ারে জ্বলছে টিম আলো। যে দেশ একসময় আকাশ জয় করেছিল, আজ সেই দেশই যেন নিজের ডানায় ছেদ টেনেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে দেশটির বহু বিমানবন্দরে দেখা দিয়েছে তীব্র বিশৃঙ্খলা। এ যেন আধুনিক আমেরিকার এক অদৃশ্য পতন। সরকারি শাটডাউন পেরিয়েছে 35 দিন, তবুও পরিস্থিতির কোনো উন্নতি নেই।
এই দীর্ঘ অচলাবস্থা যেন দেশের প্রাণ প্রবাহ থামিয়ে দিয়েছে। বিমানবন্দরে দেখা দিয়েছে অভূতপূর্ব বিশৃঙ্খলা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ক্লান্ত যাত্রীদের মুখে হতাশা, শিশুর কান্না, মাইকে ভেসে আসা ফ্লাইট বাতিলের খবর, সব মিলিয়ে এক বিভ্রান্ত বাস্তবতা। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে দেশ জুড়ে শত শত ফ্লাইট বাতিল ও হাজারো ফ্লাইট বিলম্বিত হচ্ছে। শিকাগো, ডালাস, ডেনভার, নিউ ইয়র্ক সব বড় শহরের বিমানবন্দর যেন বিশৃঙ্খলার প্রতীক হয়ে উঠেছে। মাত্র গত 3 দিনে 16,700 ফ্লাইট দেরিতে ছাড়ছে আর 2000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বেতনের আশায় কাজ করা হাজারো এয়ার ট্রাফিক কন্ট্রোলার এখন হতাশায় ডুবে আছেন। তাদের অনেকেই বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিচ্ছেন, কেউ কেউ পরিবার বাঁচাতে বিকল্প পেশা খুঁজছেন। নিউ ইয়র্ক অঞ্চলের কন্ট্রোল টাওয়ারে অনুপস্থিতির হার পৌঁছেছে 80%। এ যেন আকাশে এক অদৃশ্য বিপর্যয়। পরিবহন মন্ত্রী শন ডাফি স্বীকার করেছেন, নিরাপত্তা বজায় রাখতে ফ্লাইট চলাচলে বিলম্ব অব্যাহত থাকবে, প্রয়োজনে ফ্লাইট বাতিলও হতে পারে। তিনি জানান, তাদের অনেক কন্ট্রোলার পরিবার চালাতে অন্য কাজ নিচ্ছেন, কিন্তু সরকার কাউকেই বরখাস্ত করবে না। বর্তমানে অন্তত 6,70,000 কর্মী বাধ্যতামূলক ছুটিতে আর 7,30,000-এর বেশি কর্মী বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন। 35 দিনের এই স্থবিরতা এখন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন। দেশ জুড়ে যেন এক নিঃশব্দ উদ্বেগ। আকাশে বিমানের শব্দ কমেছে, বাড়ছে মানুষের হতাশার নিঃশ্বাস। কেউ জানে না কবে থামবে এই অচল সময়। যে শহরে একসময় নির্ধারিত হতো বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি, এখন সেই শহরেই দেখা দিচ্ছে ভিন্ন বাস্তবতা। সরকারি শাটডাউনে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক যন্ত্র। বেতনহীন দিন পার করছেন লাখো ফেডারেল কর্মী, আর তাদের অনেকেরই এখন ভরসা ফুড ব্যাংকের দীর্ঘ লাইন। হাওলাদার শামীমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই দৃশ্য যেন আমেরিকার এক নতুন বাস্তবতা। সরকারি শাটডাউনের কারণে হঠাৎ থেমে গেছে লাখো ফেডারেল কর্মীর আয়। বেতনহীন দিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, বাজারে যাওয়া তো এক প্রকার বিলাসিতা। ওয়াশিংটনের এক পার্কিং লটে শত শত কর্মীর মাঝে দাঁড়িয়েছিলেন 74 বছর বয়সী ডায়ান মিলার। সরকারি চাকরিতে অর্ধ শতাব্দীর অভিজ্ঞতা থাকা এই নারী বলছিলেন, এত অপমানজনক অবস্থায় তিনি জীবনে পড়েননি। যখন তার পালা এলো, হাতে তুলে দিলেন পরিচয়পত্র, পেলেন 2টি বাক্স, একটিতে ফলমূল ও সবজি, অন্যটিতে শুকনো খাবার। মুখে মৃদু হাসি থাকলেও চোখে ছিল তার চাপা দুঃখ। গেল অক্টোবরের শুরু থেকে প্রায় 7 লাখ ফেডারেল কর্মী হয়েছেন বরখাস্ত, আরও প্রায় সমসংখ্যক বেতনহীন। দুই দল, রিপাবলিকান ও ডেমোক্রেট, বাজেট নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে না পারায় দেশ জুড়ে সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, নভেম্বর থেকে খাদ্যের সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন 4 কোটিরও বেশি মানুষ। আর এই সংকটেই পাশে দাঁড়িয়েছে ফুড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সো হোয়াট এলস নামের এক সংগঠকের প্রধান ডেভ সিলভার জানান, যারা 2 সপ্তাহ আগেও অফিসে বেতন নিয়ে ফিরতেন, আজ তারা খাবারের লাইনে। 1 ঘন্টারও কম সময়ে 310টির বেশি খাদ্য বাক্স বিতরণ করা হয় এখানে। লাইনে দাঁড়ানো কর আইন বিশেষজ্ঞ আদ্রিয়ান বলেন, 3 দশকের চাকরি জীবনে এমন দিন আসবে কখনো ভাবেননি। মর্গেজ, ইউটিলিটি, মোবাইল বিল সব মিলিয়ে জীবন যেন এক ভারী বোঝা। তার ক্ষোভ, সিনেটররা ঠিকই বেতন পাচ্ছেন, অথচ তারা শূন্য। এই বাজেট অচল অবস্থা ইতোমধ্যেই 22 দিন ধরে চলছে, যা মার্কিন ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম শাটডাউন। অন্যদিকে সেনাবাহিনীর মানব সম্পদ বিভাগে কর্মরত এক মা অ্যাম্বর বলেন, বিবাহ বিচ্ছেদ ও ঋণের চাপের মধ্যেই এখন তাকে টিকে থাকতে হচ্ছে এই ফুড ব্যাংকের দানেই। হাওলাদার শামীম, RTV। যে শহর একসময় ছিল প্রাণচঞ্চল, আজ সেটি রক্তে মাখা এক মৃত্যুপুরী। সুদানের উত্তর দারফুরের এল ফাশের শহর যেন পরিণত হয়েছে মানবিক বিপর্যয়ের কেন্দ্র। আধা সামরিক বাহিনী RSF এর টানা হামলায় নিহত হয়েছে হাজারো মানুষ। লাখো নিরীহ সুদানিরা হয়েছেন বাস্তুচ্যুত। রোদে পুড়ে ফেটে যাওয়া মাটির নিচে এখন শুধুই রক্ত। বাতাসেও ভেসে বেড়াচ্ছে পোড়া ধোয়ার ভারী গন্ধ, আর রাস্তায় ছড়িয়ে আছে শত শত নিথর দেহ। যে শহর একসময় শিশুর হাসিতে মুখর ছিল, আজ সেখানে নেমে এসেছে মৃত্যুর নীরবতা। সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশের যেন এক শহর নয়, মানুষের হারিয়ে যাওয়া আত্মার সমাধিক্ষেত্র। এই ভয়াবহতার শুরু ঠিক তখন, যখন আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF হঠাৎ হামলে পড়ে শহরটিতে। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা হত্যা করে কমপক্ষে 1500 মানুষ। শুধু একটি হাসপাতালেই প্রাণ গেছে 460 জনের। এ যেন যুদ্ধ নয়, এক পক্ষের হাতে অন্য পক্ষের নিঃশেষ হয়ে যাওয়া। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র।
জাতিসংঘ বলছে শহরের ভেতরে এখনও আটকে আছে হাজার হাজার মানুষ, অনেকে খোলা আকাশের নিচে পড়ে আছেন আহত অবস্থায়। শহর থেকে প্রায় ৩৬,০০০ মানুষ পালিয়ে গিয়েছেন পাশের তাফিলা শহরে, যেখানে আগেই আশ্রয় নিয়েছিলেন আরও ৬,৫০,০০০ বাস্তুচ্যুত মানুষ। হায়াত নামে এক নারী জানান ৭ জন RSF সদস্য রাতে তাদের ঘরে ঢুকে সব লুট করে ও তার ১৬ বছরের ছেলেকে তার সামনেই গুলি করে হত্যা করে। তিনি আরও বলেন, রাস্তায় অসংখ্য লাশ পড়ে থাকতে দেখেছেন, আহতদের কেউ উদ্ধার করতে পারেনি। এমন ভয় ও অসহায়তার মিশ্রণ শুনে মনে হয় মানুষ যেন আর মানুষ নেই। আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি হুসেইন বলেন, এল ফাশারের রাস্তায় এখন শুধু মৃতদেহ, কেউ নেই কবর দিতে, কেউ নেই কান্না করতে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের কর্মীরা বলছেন, যারা পালিয়ে যাচ্ছেন অনেকেই হয়তো পথেই মারা যাচ্ছেন তৃষ্ণায় ও ক্ষুধায়। এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই সংকট মোকাবিলায় $20 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে, তবুও সাহায্য যেন পৌঁছাতে পারছে না এই নরকে আটকে থাকা মানুষদের কাছে। সুদান বিশেষজ্ঞ শায়না লুইস বলেন, তারা ১ বছরেরও বেশি সময় ধরে দারফুরে সম্ভাব্য গণহত্যার সতর্কতা দিয়েছিলেন, কিন্তু বিশ্ব তা শুনতে চায়নি। তিনি বলেন, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে মাইলের পর মাইল মাটি লালচে রঙে ঢেকে গেছে রক্তের দাগে, মৃতদেহের ছায়ায়। টানা ২ বছর ধরে চলা সংঘাতের মধ্যেও যেন গাজায় নেই কোনো শান্তির ইঙ্গিত। হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দেন কঠিন এক বার্তা। ইসরায়েল ২ বছর যুদ্ধ চালিয়েও ব্যর্থ হয়েছে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে। বিশেষ এই সাক্ষাৎকারে দখলদারদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের বার্তাও দিয়েছেন তিনি। ধোঁয়ায় ঢেকে যাওয়া শহর, ভাঙা ভবনের পাশে শিশুর কান্না, কোথাও কারো নামহীন কবর। আর এই বাস্তবতার ভেতর দাঁড়িয়ে যেন বারবার ফিরে আসে একটাই প্রশ্ন, ২ বছর ধরে কেন এই যুদ্ধ? ধ্বংসস্তূপের মাঝে থেকেই তাই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া বলেন, এত রক্ত, এত মৃত্যু, তবু দখলদার ইসরায়েলের লক্ষ্য আজও অধরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হামাসের শীর্ষ এই নেতা বলেন, দখলদার শক্তি ২ বছর ধরে যুদ্ধ চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল গাজা উপত্যকা পুরোপুরি দখল করা ও সেখান থেকে প্রায় ২০ লক্ষ মানুষকে জোরপূর্বক উৎখাত করা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সেই রক্তক্ষয়ী অভিযানের মধ্যে লুকিয়েছিল এই ভয়ঙ্কর উদ্দেশ্য। হাইয়ার মতে, ইসরায়েল দাবি করেছিল বন্দীদের মুক্ত করাই ছিল তাদের ঘোষিত আরেকটি লক্ষ্য, কিন্তু বাস্তবে তা সফল হয়নি। যুদ্ধের ধ্বংসস্তূপে মৃত জিম্মিদের লাশ উদ্ধার কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের কারণে সৃষ্ট ব্যাপক ধ্বংসের ফলে মৃত জিম্মিদের লাশ উদ্ধার করা কঠিন হলেও হামাস চুক্তির শর্তানুসারে বাকি জিম্মিদের লাশ ফিরিয়ে দেবে। চুক্তিভঙ্গের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, মানবিক পরিস্থিতি এখন সবচেয়ে উদ্বেগজনক। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অবৈধ বাধা সৃষ্টি করছে দখলদার শক্তি। ধুলো আর ক্ষুধার মাঝেও মানুষ বেঁচে আছে আশার জোরে, যেন প্রতিদিনই লড়ছে এক নতুন যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য টেনে খলিল আল হাইয়া আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ আমেরিকান কর্মকর্তারা প্রতিদিনই বলছে যুদ্ধ শেষ, কিন্তু গাজার বাস্তবতা বলছে অন্য কথা। তার ভাষায়, তারা এখনো আছেন যুদ্ধের মাঝেই। এবার ফাঁস হয়েছে বর্বর ইসরায়েলের নির্যাতনের ভয়ঙ্কর এক ভিডিও, যা শুধু ইসরায়েলি নয়, কাঁপিয়ে দিয়েছে বিশ্বকে। যেখানে এক ফিলিস্তিনি বন্দির চারপাশে দাঁড়িয়েছিল IDF এর সৈন্যরা, হাতে ছিল দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম, পাশে ছিল ডগ স্কোয়াডের কুকুর। আর এই ভিডিও ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হন দেশটির সেনাবাহিনীর সাবেক প্রধান প্রসিকিউটর মেজর জেনারেল ইফাত টোমের ইয়ারুশালমি। বিস্তারিত প্রতিবেদনে। রাতের অন্ধকারে একটা ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। ফিলিস্তিনি এক বন্দীকে ঘিরে দাঁড়িয়ে আছে ইসরায়েলি সৈন্যরা, হাতে দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম, পাশে ভয়ঙ্কর এক কুকুর। চোখের আড়ালে চলতে থাকে বর্বরচিত নির্যাতন, যা দেখলে শিউরে উঠবে যে কেউ। সে ভিডিওই এখন কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে। এদিকে ভিডিও ফাঁসের পরই উঠেছে একের পর এক প্রশ্ন, কে ফাঁস করলো এবং কেনই বা করলো? ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে তারপরই গ্রেপ্তার হন দেশটির সেনাবাহিনীর সাবেক প্রধান প্রসিকিউটর মেজর জেনারেল ইফাত টোমের ইয়ারুশালমি ও সাবেক সামরিক প্রসিকিউটর কর্নেল মাতান সোলোমস। একজন ফিলিস্তিনি বন্দীর উপর ইসরায়েলি সেনাদের এই নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর গ্রেপ্তার করা হয় নারীকে। গতকাল সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। বিবিসি, আল জাজিরা ও CNN সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই তথ্য।
গেল আগস্টে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত এই ভিডিওতে দেখা যায় দক্ষিণ ইসরায়েলের তেইমান সামরিক ঘাঁটিতে ঘটেছিল এই নির্মম নির্যাতন। সৈন্যরা এক বন্দীকে আলাদা করে নিয়ে যায়, তারপর আড়াল করে শুরু করে ভয়াবহ পীড়ন। ধারালো বস্তু, লাঠি, কুকুর সবকিছুই ব্যবহার করা হয় এক মানুষের উপর। পরে গুরুতর আহত অবস্থায় ওই বন্দীকে নেওয়া হয় হাসপাতালে। ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় এবং শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তখন টোমের ইয়েরুশলামি পদত্যাগ করেন তার পদ থেকে। তিনি বলেন ভিডিও ফাঁসের সম্পূর্ণ দায়ভার তিনি নিচ্ছেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই নারী। 2 দিন পর তাকে পাওয়া যায় তেল আবিবের উত্তরের এক সমুদ্র সৈকতে অচেতন অবস্থায়। এরপরে পুলিশ গ্রেফতার করে তাকে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার জানান ওই জেনারেল আর দায়িত্বে ফিরতে পারবেন না। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘটনার প্রতিক্রিয়া বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠার পর এমন জনসংযোগের আঘাত আর কখনো দেখা যায়নি। তার ভাষায়, এটা শুধু একটা ভিডিও নয়, পুরো জাতির ভাবমূর্তির উপর আঘাত। কিন্তু এখানেই শেষ নয়। ভিডিও ফাঁসের পর 5 রিজার্ভ সেনাকেও অভিযুক্ত করা হয়। তারা অভিযোগ অস্বীকার করলেও তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই বন্দীকে পরে হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে পাঠানো হয় গাজায়। ইসরায়েলে ফের জেগে উঠেছে পুরনো বিতর্ক, ধর্মীয় আনুগত্য না রাষ্ট্রীয় দায়িত্ব। বাধ্যতামূলক সেনা নিয়োগ আইনের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছে লাখো ইহুদি। ডেমনস্ট্রেশন অব দ্য মিলিয়ন নামে এই বিক্ষোভ এখন যেন একটি জাতির আত্মিক সংগ্রামের প্রতীক। জেরুজালেমের আকাশ জুড়ে এখন গর্জন, ডেমনস্ট্রেশন অব দ্য মিলিয়ন নাম পাওয়া এই বিক্ষোভে কয়েক লাখ অতি রক্ষণশীল ইহুদি বা আল্ট্রা অর্থোডক্স রাস্তায় নেমে এসেছেন দেশটিতে সরকারিভাবে বাধ্যতামূলক সেনা যোগদানের আদেশের বিরুদ্ধে। শহরের প্রতিটি মোড়ে যখন সাদা টুপি, কালো কোট আর হাতে তোরা তাদের প্রতিবাদের প্রতীক। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই চিত্র। জাবাদ নামের এক গোষ্ঠীর র্যাবাইরা ডাক দেন এই সমাবেশের। তারা বলছেন না কিছুই, কিন্তু নীরবতার মধ্যেই যেন গর্জন, আমরা সৈনিক নই, আমরা প্রার্থনাকারী। বিক্ষোভে অংশ নেয়া 20 বছর বয়সী তরুণ ইয়েহুদা হির্শ বলেন, আজ সব আল্ট্রা অর্থোডক্স গোষ্ঠী একত্র হয়েছে, কোনো পরিস্থিতিতেই সেনাবাহিনীতে যোগ দেবেন না তারা। ইয়েহুদা আরও বলেন, তারা 2 বিপরীত পক্ষ। এর মধ্য দিয়ে ইহুদা মূলত বুঝিয়েছেন আল্ট্রা অর্থোডক্স পক্ষ একদিকে আর অন্যদিকে সেনা ও রাষ্ট্রপক্ষ। ইয়েহুদা বলতে থাকেন, সর্বশেষ লড়াইয়ের 10 বছর পর প্রথমবারের মতো সবাই একত্র হয়েছেন। তারা যেমন হামাসে যোগ দেবেন না, তেমনি ইসরায়েলি সেনাবাহিনীতেও না। জেরুজালেমের পথে তখন মানুষের ঢল। কেউ হাঁটছে মাইলের পর মাইল, কেউ ট্রেনে চেপে যাচ্ছেন রাজধানীর দিকে। পুলিশের বাধা, রাস্তায় ব্যারিকেড, তবুও ভিড় থামছে না। যেন এক বিশ্বাসী জাতি তাদের আত্মার স্বাধীনতা খুঁজছেন। এই দ্বন্দ্বের ইতিহাস অবশ্য অনেক পুরনো। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই চলে আসছে এই টানাপোড়েন। প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন একসময় ধর্মীয় গোষ্ঠীকে সেনা থেকে দিতে চেয়েছিলেন অব্যাহতি, তবে সেটি কখনোই পরিণত হয়নি আইনে। এরপর থেকে প্রতিটি সরকার এসেছে গেছে, কিন্তু প্রশ্নটা থেকেই গেছে, ধর্ম নাকি রাষ্ট্র? কার ডাকে সাড়া দেবে এই মানুষগুলো? সম্প্রতি সামরিক পুলিশ যখন সেনা যোগ দিতে অস্বীকৃতি জানানো কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে, তখনই ঘি পড়ে আগুনে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 নিউজের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক নতুন কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ একটি নতুন খসড়া আইন প্রস্তুত করতেই আবারও জেগেছে বিতর্ক। অনেকে বলছেন এটি কেবল রাজনৈতিক আপোষ, কোনো প্রকৃত সমাধান নয়। হাওলাদার শামীম, RTV। লাতিন আমেরিকার রাজনৈতিক অঙ্গনে ফের বাড়ছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে নতুন করে উঠেছে ঝড়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় কি তবে সত্যিই শেষের পথে? CBS এর 60 মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দেন ভয়ঙ্কর এই নতুন বার্তা। হাওলাদার শামীমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কোনো এক রাজনৈতিক সন্ধিক্ষণে এসে যেন থেমে গেছে ঘড়ির কাঁটা। লাতিন আমেরিকার আকাশে এখন ভাসছে নতুন এক প্রশ্ন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় কি তবে সত্যি শেষ হয়ে এসেছে? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যেই যেন লুকিয়েছিল সেই প্রশ্নের উত্তর। সংবাদ মাধ্যম CBS এর 7 মিনিটস অনুষ্ঠানে ট্রাম্পকে করা যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের পথে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি শান্ত কণ্ঠে বলেন, আমার তা মনে হয় না। কিন্তু ঠিক পরের প্রশ্নেই তার কণ্ঠে উঠে আসে অন্য সুর, মাদুরোর সময় কি শেষ?
উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমার তাই মনে হয়। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য। এই সংক্ষিপ্ত উত্তরটাই যেন কূটনীতির কোলাহলে পরিণত হয়েছে এক আগুনে বারুদে। কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বাড়াচ্ছে সামরিক উপস্থিতি, চালাচ্ছে তথাকথিত মাদক বিরোধী অভিযান। নৌযানগুলোর উপর হামলায় প্রাণ গেছে বহু মানুষের। তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ওদিকে মাদুরো নিজে বলছেন, যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে করছে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র। তার দাবি, এটাই সেই পুরনো খেলা, দেশটির তেল সম্পদ দখলের খেলা। রাজধানী কারাকাসের রাস্তায় এখন উত্তেজনা আর অনিশ্চয়তার ছায়া। কেউ কেউ বলছে, ইতিহাস যেন আবার লিখে ফেলেছে নিজেকে, যেমনটা হয়েছিল ইরাকে, লিবিয়ায় বা সিরিয়ায়। গেল কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অন্তত 15টি নৌযানে চালিয়েছে হামলা। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 65 জন। সবশেষ হামলাটি হয়েছে গেল শনিবার। লাতিন আমেরিকার বিভিন্ন দেশ সমালোচনা করেছে এসব হামলার। সমর বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব হামলা আসলে চিহ্নিত পাচারকারীদের বিরুদ্ধে হলেও তা এখনও বিচার বহির্ভূত হত্যার শামিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, ওয়াশিংটন এখনও পর্যন্ত কোনো প্রমাণ দেয়নি যে এই টার্গেটগুলো সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তবে রাজনীতির মঞ্চে সত্য মিথ্যার চেয়ে বড় বিষয় এখন ক্ষমতা। হাওলাদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিষয় এ পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মামদানির জয়ে রাগে ফুঁসছেন ট্রাম্প, দিলেন ফেডারেল তহবিল বন্ধের হুমকি। অচল হবার পথে আমেরিকা, বেতন না পাওয়ায় চাকরি ছাড়ার হিড়িক। যুক্তরাষ্ট্রের শাটডাউনের ভয়ঙ্কর প্রভাব, লজ্জা ভুলে খাবারের লাইনে ফেডারেল কর্মীরা। রক্তে ঢেকে আছে সুদান, আরএফএস-এর হামলায় আল ফাশের এখন লাশের শহর। 2 বছর ধরে যুদ্ধ করেও টার্গেটে পৌঁছাতে পারেনি ইসরায়েল, জানান হামাস নেতা খলিল আল হাইয়া। ফাঁস হওয়া ভিডিওতে কাঁপছে ইসরায়েল, আটক 2 সেনা অফিসার। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় লাখো ইহুদি। ফুরিয়ে আসছে মাদুরোর দিন, ট্রাম্পের মন্তব্যে বাড়ছে বৈশ্বিক উত্তেজনা। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।